আজ সকালে সবাই ভয়ে একজোট হয়েছে অ্যাপার্টমেন্টে শান্তিযজ্ঞ করার জন্য। কেননা এই একই অ্যাপার্টমেন্টের পরপর কয়েকজন আকস্মিকভাবে মারা যাচ্ছে, যার পুলিশ পর্যন্ত কুল কিনারা করতে পারছে না। তো এগুলো কি শুধুই সাধারণ মৃত্যু, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? চ্যানেলের পক্ষ থেকে আজকের তামিল মুভি ইডাম। ব্লু স্টার অ্যাপার্টমেন্টের E6 ব্লকের একটা ফ্ল্যাট থেকে ফ্লোরের সর্বত্র জল ছড়িয়ে পড়েছে। পাইপ দিয়ে বেরিয়ে আসা ওভারফ্লো জল দেখে গার্ড এসে বন্ধ দরজা ঠুকে বৈশালী ম্যাডামের নাম ধরে ডাকে, কিন্তু কেউ দরজা না খুললে পুলিশ ডাকতে বাধ্য হলো। অফিসার মূর্তি ঘটনার পরিস্থিতি দেখে তার বন্ধু এসিপি বাসুকে ঘটনাস্থলে ডাকে, কারণ ফ্ল্যাটে যে 25 বছর বয়সী মেয়ে বৈশালীর দেহ পাওয়া গেছে তাকে বাসু ভালোভাবে চিনত। বৈশালী এই নামটা শুনতেই বাসুর বুক ছ্যাঁত করে ওঠে। বাথটাবের জলে নিজেকে শেষ করার সাথে বৈশালী তার স্বামী বালার উদ্দেশ্যে একটা নোট রেখে গেছে যে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ফরেন্সিক ডিপার্টমেন্ট যখন প্রমাণ সংগ্রহ করতে ব্যস্ত, বাসুর মন তখন ছটফট করছে। সুখী বিবাহিত জীবনের মাঝে এমন কাণ্ড ঘটে যাওয়ার কারণ মাথায় আসছে না। এটা খুন, নাকি বৈশালী সত্যি নিজেকে শেষ করে দিয়েছে? ফরেন্সিক রিপোর্ট আসা মাত্রই অফিসারদের নিয়ে একটা মিটিং ডাকা হয়। বৈশালীর কফিতে বেশি মাত্রায় ঘুমের ওষুধ পাওয়া গেছে। এছাড়াও ফ্ল্যাটের বাকি লোকদের থেকে যেটুকু জানা গেল, বৈশালীর বেশ কিছু অবৈধ সম্পর্ক ছিল। তাই বিষয়টা অনুমান করা যাচ্ছে ওর স্বামী সব জানার পর বৈশালী এমন পদক্ষেপ নিয়েছে। কিন্তু মূর্তি সাজেস্ট করে বৈশালীর কেসটা বাসুকে হ্যান্ডেল করতে দেওয়া হোক। তাই অফিসার তাকে কিছুদিনের সময় দিয়ে কেস ফাইল সাবমিট করতে বলে। তবে প্রশ্ন হলো, বাসু কেন এই কেস নিজের দায়িত্বে নিল? অবশ্য সেইটা জানতে হলে যেতে হবে কয়েক বছর আগে। বাসু তখন নেল্লোরের এক কলেজের লাস্ট ইয়ারের স্টুডেন্ট, সাথে পুলিশের চাকরির জন্য ট্রেনিং নিচ্ছে। বাস স্টপে চায়ের দোকানের আড্ডায় তাদের প্রথম দেখাতেই বাসুর তাকে ভালো লেগে যায়। কিন্তু সে একবারও ভাবেনি ওর মন যাকে খুঁজছে সেই বৈশালী একই কলেজের ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিতে এসছে। সিনিয়রদের ক্লাস নেওয়ার সময় বৈশালীকে বাসু নিজের বন্ধুদের থেকে বাঁচিয়ে দেয়। এরপর থেকে প্রতিদিন বাসু ওর জন্য বাস স্টপে অপেক্ষা করত। দ্বিতীয় দিন বৈশালীর সাথে দেখা হলে সে কথা বলার সুযোগ খুঁজছিল, কিন্তু সে নিজেই এসে তাকে ধন্যবাদ জানায় কলেজে সেদিন সাহায্য করার জন্য। বৈশালী এই বাসে প্রতিদিন কলেজ যেত, আর বাসু এই সময়টার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত। কিছুদিন যেতেই ওর হাবভাব দেখে বৈশালী বুঝতে পারে বাসু হয়তো তাকে পছন্দ করে। ব্যাপারটা বৈশালী ওর বোন দিব্যাকে জানায়। তারও বাসুকে বেশ ভালো মানুষ বলেই মনে হয়। এমন ভদ্রসভ্য মেয়েকে বাসু নিজের জীবনসঙ্গী করার স্বপ্ন দেখতে শুরু করলো। তাই সুযোগ বুঝে একটা দিন মনের কথা বৈশালীকে জানিয়ে দেয়। দুজনের মধ্যে গড়ে ওঠে এক পবিত্র ভালোবাসার সম্পর্ক। তবে বৈশালীর বাবা যে এই বিষয়ে বেশ কঠোর, সেটা অবশ্য বাসু কিছুদিনের মধ্যেই টের পায়। সে কোনো জায়গায় বাসুকে নিয়ে ঘুরতে গেলে চেনা কেউ দেখে সেটা বাবাকে বলুক, এই নিয়ে একটা ভয় কাজ করত। আর ভয়ের থেকে বেশি নিজের আত্মসম্মান। কারণ অন্য কেউ বাবাকে বলার থেকে নিজে বাবাকে বলা দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার। সময় এগোনোর সাথে ওরা দুজন সম্পর্কের পূর্ণতা নিয়ে ভাবতে শুরু করলে বৈশালী বাসুকে ওর বাবার সাথে বিয়ের কথা বলতে বলে। সেই মতো পরের দিন বাসু ওর বাড়িতে বাবার সাথে দেখা করে নিজের বিষয়ে জানায়। বাসুর বাবা আগেই মারা গেছেন, মায়ের সাথে তার একান্ত পরিবার। ছোট থেকে পুলিশ হওয়ার স্বপ্ন পূরণের জন্য সে অনেক খেটেছে। সামনের সিভিল সার্ভিস এক্সামের পর খুব শীঘ্র এই স্বপ্ন পূরণ হতে চলেছে। সে বৈশালীকে ভালোবাসে এবং চাকরি পাওয়ার পরেই তাকে বিয়ে করতে চায়। কিন্তু বৈশালীর বাবা বললেন তিনি মেয়ের বিপক্ষে কোনোদিনই যাননি, তবে তিনি পুলিশ, কোর্ট এইসব থেকে নিজেও দূরে থেকেছেন এবং মেয়েকেও দূরে রাখবেন। তাই পরিষ্কার জানায় ডাক্তার, ইঞ্জিনিয়ার ছাড়া কারোর প্রপোজাল তিনি অ্যাকসেপ্ট করবেন না। সোজা কথা, ওদের সম্পর্ক তিনি মানতে পারছেন না। বাসু তাকে অনেক বোঝায়, কিন্তু তিনি বুঝতে না চাইলে বাসু বলে, আপনি তাহলে ভুলে যান যে আপনারও কোনো মেয়ে আছে। তাদের মধ্যে এই তিক্ততার সম্পর্ক বৈশালীকে ভিতর থেকে শেষ করে দেয়। বাসুও রেগে ফোন বা দেখা করা দুটোই বন্ধ করে দিল। অতঃপর কষ্ট প্রকাশ করতে না পারায় বৈশালী একদিন বাসুর সাথে দেখা করে বলে যে চাকরি পাওয়ার পর বাবার সাথে পুনরায় কথা বলতে, হয়তো তখন সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাসুর একটাই বক্তব্য, পরেও যদি বৈশালীর বাবা তাদের সম্পর্ক না মানেন তখন বৈশালী কি করবে? এই উত্তর বৈশালীর কাছেও অবশ্য ছিল না। সে কখনোই বাবার উপর দিয়ে যেতে পারবে না। এর প্রভাব ছোট বোনের উপরেও পড়তে পারে। এই টানাপোড়েনের মাঝে বাসু রেগে বলে প্রেমে পড়ার আগে তার বাবার থেকে এনওসি নেওয়া উচিত ছিল। ওর মতে বৈশালীও বাকি মেয়েদের মতো অভিনয় করেছে।
বাসুর মতো ছেলেদের ব্যবহার করে লাস্টে কোনো বড় লোককে বিয়ে করে তাদের কাছে নিজের ভালোবাসা, শরীর সব দিয়ে দেবে। বৈশালী সব কিছু শুনতে রাজি ছিল, কিন্তু অপমান ও চরিত্রের উপর দাগ কখনোই সে মানতে পারে না। সে মন থেকে বাসুকে ভালোবেসেছিল, কিন্তু আজ বাসু শুধু তাকে নয়, সাথে তার ভালোবাসাকে অপমান করেছে। ফলে বৈশালী আর বাসুর সম্পর্ক বিচ্ছেদের সাথে সেদিনটাই ছিল তাদের শেষ দেখা। এর কিছু সময় পর বাবার মত অনুযায়ী বালার সাথে বৈশালীর বিয়ে হয়ে যায়। কিন্তু এত বছর পর বাসুর সাথে বৈশালীর এমনভাবে দেখা হবে সেটা সে কখনো ভাবতে পারেনি। এই কারণেই ছোটবেলার বন্ধু মূর্তির কাছে যখন প্রথম কেসটা এলো, সে বাসুকে এই কেস তদন্তের জন্য ডেকে পাঠায়। বাসু সেকেন্ড ফ্লোরের E5 ফ্ল্যাটের সুব্রমণিয়াম দম্পতির থেকে প্রথম তদন্ত শুরু করলো। কল্যাণীর কথা অনুযায়ী প্রথমে বৈশালী বেশ ভালোই ছিল, কিন্তু পরে বালার অবর্তমানে সে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। এমনকি সে নিজেও একটা ছেলেকে বহুবার তার ফ্ল্যাটে আসতে দেখেছে। যখন ছেলেটাকে জিজ্ঞেস করা হতো, বলতো যে নাকি ক্লোজ ফ্রেন্ড। বিষয়টা অ্যাপার্টমেন্টের বহু লোক জানত। এটা বালার কানে যেতেও তাই সময় নেয়নি। এই একই কথা পাশের ফ্ল্যাটের দীপার মাও বললেন, কিন্তু তারা ছেলেটাকে দেখেনি, কারণ স্বামী স্ত্রী কলেজের লেকচারার হওয়ার কারণে দুজন সকালে বেরিয়ে সেই রাতে বাড়ি আসেন। পাশের ব্লকের এক্স কর্নেলকে জিজ্ঞেস করলে ওনারও একই বক্তব্য। বাবা হিসেবে তিনি বৈশালীকে একদিন বোঝাতেও গেছিলেন, কিন্তু সে কোনো কথা কানে তোলেনি। অ্যাপার্টমেন্টের গার্ডের থেকে রেজিস্টার খাতা দেখতে চাইলে সে জানায় এখানে নতুন কেউ ঢুকতে চাইলে তার নাম এবং গাড়ির নাম্বার নেওয়া হয়। এবার যদি সে গাড়ি বাইরে রাখে সেক্ষেত্রে গাড়ির নাম্বার চাওয়া হয় না। তো একটা ছেলে যার কোকড়ানো চুল, কানে দুল আর সোনার চেন পরে লাল বাইক ও লাল হেলমেট নিয়ে আসতো, তবে গাড়িটা প্রতিদিন বাইরে রাখতো। জিজ্ঞাসা করলে বলতো E6 ব্লকের বৈশালীর সাথে দেখা করতে যাচ্ছি। অ্যাপার্টমেন্টের মালিককে জিজ্ঞাসাবাদ করা হলে জানায় যে অ্যাপার্টমেন্ট একদম নতুন, তাই এখনো পর্যন্ত CCTV লাগানো হয়নি। অতঃপর বাসু দেখা করলো বৈশালীর স্বামী বালার সাথে। সেও বৈশালীর মৃত্যুর শোকে ভেঙে পড়েছে। স্ত্রীকে খুশি রাখার জন্য সে যা কিছু করার দরকার করেছে। তবে কার ডিজাইনিং বিজনেসে নতুন প্রমোশনের পর সে কাজে ব্যস্ত হয়ে পড়ে। হয়তো এই একাকিত্বের কারণেই সব কিছু সূত্রপাত হয়েছিল, যার ফলাফল এই মৃত্যু। বালা স্বীকার করে বৈশালীর মৃত্যুর জন্য সে পরোক্ষভাবে হলেও দায়ী। এমনকি এখানে বাকিরা ওর ব্যাপারে কি বলছে তাতে কিছু যায় আসে না, কারণ সে বৈশালীকে ভীষণ ভালোবাসে। বাসু জিজ্ঞেস করে এই বিষয়ে তার কোনো বন্ধু জানে কিনা। প্রত্যুত্তরে বালা জানায় তার কলিগ ভিকি বিষয়টা জানে। সেই মতো ওর সাথে দেখা করলো বাসু। লোকটার স্বভাব চরিত্র খুব একটা ভালো বলে তো মনে হলো না, তবে ওর কথা অনুযায়ী বৈশালীর ব্যাপারে শুনে তার প্রথমে বিশ্বাস না হলেও যখন তিনি নিজের চোখে অন্য লোকের সাথে বৈশালীকে দেখে তখন সন্দেহের অবকাশ থাকে না। কথাগুলো কিছুতেই বাসুর বোধগম্য হয় না, কারণ যেই মেয়েটা একসময় কোনো অপমান সহ্য করতে পারত না, এমনকি বাসুর সাথে কোথাও গেলে সর্বদা ভয়ের মধ্যে থাকতো যে এই বুঝি কোনো চেনা লোক দেখে ফেলল, সে কিনা এত জায়গায় অন্য ছেলের সাথে দেখা করত। কিন্তু উপায় নেই, কেস হাতে নিয়েছে যখন এর শেষ দেখেই ছাড়বে। সেদিন কল্যাণীর ফ্ল্যাটে কাজের লোক আসেনি, এদিকে আবার জল আর কারেন্ট দুটোই গেছে। তখনই বন্ধুর ফোন আসায় ভুলে বেসিনের কল খোলা রেখে গল্পে মেতে উঠল। কল্যাণী চলে যেতেই আচমকা কল থেকে জল পড়ে ওভারফ্লো হয়ে রুমের ভিতর আসতে শুরু করে। অদ্ভুতভাবে তখনই কারেন্ট চলে আসলে ঘরের কোণে পড়ে থাকা একটা ওপির ইলেকট্রিক তার জলের সংস্পর্শে চলে আসে, আর সেই জল কল্যাণীর পায়ে ঠেকতেই ঘটল দুর্ঘটনা। পুলিশ এসে সব প্রমাণ দেখে বুঝলো অসাবধানতার কারণেই মৃত্যু হয়েছে। কিন্তু বাসু কেমন একটা সন্দেহের গন্ধ পাচ্ছে, কারণ বাড়িতে 230 ভোল্টের ইলেকট্রিক সাপ্লাই থাকে, কিন্তু রিপোর্ট বলছে কল্যাণীর শরীরে 4500 ভোল্টের কারেন্ট প্রবাহ হয়েছে, যেটা একেবারেই অসম্ভব। বাসু তার একটা টিমকে বৈশালী আর কল্যাণীর ফ্ল্যাটের উপর নজর রাখতে বলে। সাথে এটাও বলল গার্ড যে ছেলেটার বর্ণনা দিয়েছিল তার মতো কাউকে দেখলে যেন ইমিডিয়েট তাকে ইনফর্ম করে। বাসু এরপর বৈশালীর অসুস্থ বাবার সাথে দেখা করে, কিন্তু উনি বাসুকে দেখা মাত্রই এতটাই প্যানিক করেন যে দিব্যার বলায় সে ফিরে যেতে বাধ্য হয়। দিব্যা অবশ্য কথা রাখে। একদিন পর এসে বাসুর সাথে দেখা করে জানায় যে দিদির মৃত্যুর পর থেকে বাবা হার্টের সমস্যায় ভুগছেন। বালা বলেছে ওর সাথে ভাইজাগ চলে আসতে, ওইখানে ট্রিটমেন্ট করে সবটা ও সামলে নেবে। বাসু জিজ্ঞেস করে বালা কি তার এবং বৈশালীর সম্পর্কে কথা জানতো। দিব্যা মাথা নাড়ল যে তাদের কথা কেউ জানে না, এমনকি তদন্তের খাতিরে পুলিশ জিজ্ঞেস করলেও বলবে না। বাসু বিয়ের পর বৈশালীর সাথে বালার সম্পর্কে তিক্ততা নিয়ে জিজ্ঞেস করলে দিব্যা বলে সন্দেহের কোনো প্রশ্নই ওঠে না। জামাইবাবু দিদিকে ভীষণ ভালোবাসত, তারাই দিদিকে হারানোর কষ্ট মানতে পারছে না, আর জামাইবাবু কেমন করে পারবে। আর যেমনটা ভাবছিল তাই হলো, কারণ
নিজের হাত কাটার কারণে রাতে বালাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। একদিন কর্নেল ইভিনিং ওয়াকে বেরিয়েছিল। এইদিকে রাস্তাটায় আজ তেমন লোক নেই। হঠাৎ দমকা হাওয়ায় ছাতা উড়িয়ে নিয়ে গেলে কর্নেল ক্ষণিকের জন্য হলেও ভয় পেয়ে যায়। হঠাৎ হাওয়ার গতি বেড়ে যাওয়ায় আচমকা ছাতার সামনের অংশটা এসে সোজা ঢুকে যায় কর্নেলের গলায়। ছিটকে গিয়ে ম্যানহোলের মধ্যে পড়ে কর্নেলের মৃত্যু হয়। কয়েক ঘন্টা পর পুলিশ এসে বডি উদ্ধার করে নিয়ে যাওয়ার সাথে রিপোর্টে যেটুকু বোঝা গেল, কর্নেলের গলায় ছাতা ঢুকে যাওয়ার পর ওনার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপর কেউ বলপূর্বক তাকে ম্যানহোলে ফেলে দিয়েছে। এই ঘটনা বাসুর চিন্তা বাড়িয়ে তুলল। বৈশালীর মৃত্যু, কল্যাণীর অ্যাক্সিডেন্ট ও কর্নেলের হত্যা, কাকতালীয়ভাবে প্রতিটা মৃত্যুর কারণ জল, এবং এদের প্রতিটা মৃত্যুর সাথে বৈশালীর ফ্ল্যাট E6 নিশ্চয়ই কোনো সংযোগ রয়েছে। এখন বাকি ভিকি আর মিস্টার এক্স, মানে যে ছেলেটা বৈশালীর সাথে অ্যাপার্টমেন্টে দেখা করতে আসতো। এতক্ষণ প্ল্যানটা কর্নেলের ফ্ল্যাটে বসে তারা করছিল। তখনই নজর যায় ডেস্কের নিচে লুকিয়ে রাখা কয়েকটা অ্যাডাল্ট ম্যাগাজিনের উপর। কিন্তু এইগুলো কর্নেলের বাড়িতে কি করছে? এর মধ্যে মূর্তি বাসুর কথা অনুযায়ী ভিকির ফোন কলের লিস্ট জোগাড় করে, কিন্তু সেখানে সন্দেহজনক কিছু না পেলে বাসু ঠিক করে তারা মিস্টার এক্স মানে বৈশালীর ফ্ল্যাটে যে ছেলেটা আসতো তার বিষয়ে খোঁজ নেবে। এদিকে দেখা যায় ব্লু স্টার অ্যাপার্টমেন্টে একটা ছেলেকে আসতে। সে দেখা করে দীপার সাথে। সম্পর্কে সে দীপার বয়ফ্রেন্ড। অবশ্য ছেলেটা আসায় দীপা বেশ রেগে যায়, কারণ বৈশালীর কেস নিয়ে এখনো পুলিশের যাওয়া আসা লেগেই রয়েছে। তবে ছেলেটা বলে সে এখানে আসতো না, কদিন ধরে তাকে ফোনে পাওয়া যাচ্ছে না বলেই আসতে বাধ্য হলো। কথাবার্তার মাঝে সে দীপার সাথে ঘনিষ্ঠ হলে তার অজান্তে মুহূর্তটা ক্যামেরাবন্দি করে নেয়। সে ফিরে যাওয়ার সময় তার বেশভূষা, কানে দুল ও লাল হেলমেট দেখে ফ্ল্যাটে মোতায়েন করা কনস্টেবলদের সন্দেহ হয় এবং তারা বাসুকে ফোন করে জানায় হয়তো তারা মিস্টার এক্সকে পেয়েছে। ছেলেটি গার্ডকে বোকা বানিয়ে পালিয়ে গেলে বাসুর কথা মতো তারা পিছু নেয়। বেশ কিছু দূর আসার পর দেখা যায় ছেলেটা অন্য আরেকটি মেয়ের সঙ্গে সিনেমা হলে দেখা করেছে। তবে সিনেমা শুরু করার আগে টয়লেটে ঢুকলে ছেলেটির সাথে অস্বাভাবিক কার্যকলাপ শুরু হয় এবং সেখানকার প্রতিটা কল ওপেন হয়ে জল ভরতে শুরু করে। এই পরিস্থিতির মধ্যে ছেলেটা ভয়ে পালাতে গেলে পা পিছলে পড়ে মাথায় চোট লাগে। ইতিমধ্যে বাসু সেখানে চলে আসলো, দেখে ছেলেটা আয়নায় মাথা ঠুকে নিজেকে শেষ করতে চাইছে। সে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পরক্ষণে বুঝতে পারে এইখানে অদৃশ্য কারোর উপস্থিতি রয়েছে যে এই কাজটা করাতে ছেলেটাকে বাধ্য করছে। জলের মধ্যে তার পায়ের ছাপ স্পষ্ট। অবশেষে ছেলেটি মারা গেলে বাসু তখন বুঝতে অবকাশ থাকে না যে এই খুনি আর অন্য কেউ নয়, স্বয়ং বৈশালী। এই ঘটনায় প্রশাসনের চাপ এসে পড়ল বাসুর উপর, কারণ সে ঘটনাস্থলে উপস্থিত ছিল। মূর্তির সাথেও এই নিয়ে বিবাদ বাঁধল। ঘটনাস্থলে কি হয়েছিল সেটা নিয়ে বাসু কিছু বলছে না, আর বলবে টাই বা কি, কারণ কেউ বিশ্বাস করবে না যে এই খুন বৈশালী করছে, আর খুনের সংখ্যা হয়তো আরো বাড়বে। মূর্তিকে বলে যারা মরছে তারা কোনোভাবে হয়তো বৈশালীর মৃত্যুর জন্য দায়ী। তাই এখন যেটা জানা দরকার আর কারা এই ঘটনার সাথে জড়িত, কারণ তার বিশ্বাস যে বৈশালী এমন কোনো কাজ করতেই পারে না যাতে তার সম্মান নষ্ট হোক। সে এত বছর পরেও তার বৈশালীকে ভালো করে চেনে, আর এটাও সত্যি সে এখনও তাকে ভালোবাসে। মূর্তি এই কথা শুনে রেগে চলে যাওয়ার পর দেখা যায় ভেজা জানলার ওপারে বৈশালীর প্রতিকৃতি ফুটে উঠতে। এরপর বাসু দিভিয়ার সাথে দেখা করতে গেলে খবর আসে অ্যাপার্টমেন্টের গার্ড মারা গেছে। একটা ওয়াটার সাপ্লাইয়ের গাড়ি সোজা এসে তাকে ঠুকে দিয়েছে। ইতিমধ্যে ফ্ল্যাটে একের পর এক মৃত্যুর কারণে শোরগোল পড়ে যায়। সবাই আতঙ্কের মধ্যে রয়েছে। তাই বাসু আত্মার অস্তিত্ব নিয়ে রিসার্চ করতে শুরু করে। এই সূত্রে সে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরের সাথে দেখা করে। সে বলে যে আমাদের আশেপাশে ঠিক যেমন বাতাসের উপস্থিতি রয়েছে তেমনই আছে এই আত্মারা। তাদের বিভিন্ন অপূর্ণ ইচ্ছে, লক্ষ্য রয়েছে যেগুলো পূর্ণ করার জন্য প্রয়োজন মিডিয়াম। এবার হয় সে তার পছন্দের মিডিয়াম ব্যবহার করবে, আর না হলে এমন মিডিয়াম বেছে নেবে যেটা তার মৃত্যুর কারণ। 5টা এলিমেন্ট, আর্থ, ওয়াটার, ফায়ার, এয়ার, স্পেস, এগুলোর মধ্যে যে কোনো একটা তারা মিডিয়াম হিসেবে ব্যবহার করতে পারে। সেদিন বাড়ি ফিরে ক্লান্ত থাকায় বাসুর চোখ লেগে যায়। ঘুম ভাঙলো দিভিয়ার ডাকে। মেয়েটা আগের দিন বাড়ি এসছে। বাবা তো এমনিতেই হসপিটালে, আর বালা গেছে কাজের সূত্রে মুম্বাই। তাই বাসুর মা ওকে ডেকে পাঠিয়েছেন। সে জিজ্ঞেস করে যে দিদির সাথে ব্রেকআপের পর সে কেন বিয়ে করেনি, তার তো উচিত ছিল ভালো মেয়ে দেখে বিয়ে করে নেওয়া। এই পরিস্থিতির মধ্যে কথাগুলো শুনে বাসু রেগে দিভিয়াকে ঘুমোতে যেতে বললে আচমকা ওর গলার আওয়াজ শুনে থমকে যায়, ঠিক যেন বৈশালীর কণ্ঠস্বর। তার বাঁ হাতে ধরে থাকা গ্লাস দেখে বাসুর বুঝতে অবকাশ থাকে না যে ওর মধ্যে বৈশালীর আত্মা ভর করেছে।
কারণ বৈশালী বাম হাতি ছিল, এমনকি ওর হাবভাবে অদ্ভুত পরিবর্তন এসছে। সে হঠাৎ বাসুর হাত ধরল এবং হাত ধরতেই সে কিছু পূর্বের ভিশন দেখতে পায়, যা দেখে বাসু জানতে পারে বৈশালীর সাথে কি হয়েছিল। বাসুর সাথে ব্রেকআপের কারণে একটা বড় ধাক্কা আসে বৈশালীর জীবনে। সারাদিন খাওয়া দাওয়া না করে অন্ধকার ঘরে একাকী সময় কেটেছে তার। বাবাকে বুঝিয়েও কোনো কাজ হয়নি। অবশেষে তার বিয়ে হয় বালার সাথে। পড়াশোনায় ভালো হওয়ার সাথে বালা কর্মজীবনেও বেশ সফল। বিয়ের পর তারা ব্লু স্টার অ্যাপার্টমেন্টে শিফট হয় এবং ভালোই জীবন কাটাচ্ছিল। ধীরে ধীরে বালা কর্মজীবনে আরও সফলতা লাভ করতে শুরু করে। সে কার ডিজাইনিংয়ের কাজ করত, গাড়ির নতুন মডেল তৈরি করা তার নেশা। ভিকি অবশ্য কোম্পানির প্রফিটের জন্য পুরনো গাড়ির রিমডেলিং করে মার্কেটিং করতে বলে, কিন্তু এই প্রস্তাবে বালা কোনো মতেই রাজি হয় না, কারণ সেকেন্ড হ্যান্ড জিনিস তার পছন্দ নয়, সেটা কাজে হোক বা পার্সোনাল লাইফে। এদিকে পাশের ফ্ল্যাটের কল্যাণীর সাথে বৈশালীর আলাপ জমে উঠলেও তার স্বভাব খুব একটা ভালো নয়, মনে সর্বদা হিংসে। কারণ বৈশালীরা যে ফ্ল্যাটটা কিনেছে সেটা তার মেয়ে নেওয়ার কথা ছিল, হয়তো ওনার মেয়ে পেয়েও যেত, কিন্তু বৈশালীর বাবা অ্যাপার্টমেন্টের সেক্রেটারিকে চিনত, তাই ফ্ল্যাট ওরা পেয়েছে। কিন্তু কি করা যাবে, এখন জোর করে তো আর তাড়িয়ে দেওয়া যায় না। এই কথাগুলো বৈশালীর বড্ড খারাপ লাগলেও বালাকে কিছু বলে না। একদিন ক্যাফেতে ভিকির এক বান্ধবীর সাথে বালার দেখা হয়। বালা যতদূর জানতো মেয়েটার বিয়ে হয়ে গেছে, কিন্তু এখন সে অন্য একটা ছেলের সাথে ঘুরছে। বিষয়টা অদ্ভুত লাগলে ভিকি বলে এখন এগুলো কমন ব্যাপার, স্বামী ওকে সময় দেয় না, কাজ নিয়ে ব্যস্ত, তাই ও নতুন পার্টনার খুঁজে নিয়েছে, দুজনেই খুশি, ডিভোর্সের ঝামেলা নেই। বালা কিন্তু এমন সম্পর্কের ব্যাপারে ওয়াকিবহল নয়, তাই বিষয়টা তার কাছে খারাপ লাগলে ভিকি বলে, বন্ধু ওয়েলকাম টু সিটি লাইফ, এখানে সব চলে। এই যেমন সে নিজে অফিসে হেমার সাথে টাইম পাস করে। এই কথাগুলো বালার উন্মুক্ত চেতনাকে প্রশ্নবিদ্ধ করে তুলল। ভিকিও তার মতো ফার্স্ট হ্যান্ড পছন্দ করে, কিন্তু সে বাস্তব জীবনে পেয়েছে সেকেন্ড হ্যান্ড ওয়াইফ। না চাইতেও এই কথাগুলো বালার মনে বিষের মতো গেঁথে যায়। একদিন বাড়ি ফিরে বালাকে খুব বিষণ্ণ দেখাচ্ছিল। বৈশালীকে বলে আজ ক্যাফেতে তার পুরনো প্রেমিকার সাথে দেখা হয়েছিল। কলেজ লাইফে তার প্রেম ছিল, সে তাকে খুব ভালোবাসত, কিন্তু ফ্যামিলি প্রবলেমের কারণে তাদের ব্রেকআপ হয়ে যায়। আজ এত বছর পর তাকে দেখা মাত্রই মনটা অদ্ভুত রকম চঞ্চল হয়ে ওঠে। তবে ওকে পাইনি এই বলে নয়, বরং এতদিন তোমার কাছে কথাটা লুকিয়েছি এই ভেবে, কিন্তু তোমায় বলার পর এখন মনটা হালকা লাগছে। এই কথা বলা মাত্রই বৈশালী কেঁদে ফেলে এবং সে তার কলেজ লাইফে বাসুর সাথে প্রেমের কথা জানিয়ে দেয়, কিন্তু কোনো কারণবশত সে বাসুর নামটা বলে না। দুজনেই একে অপরের সাথে চাপা কষ্ট শেয়ার করার পর মনটা হালকা করে নেয়। একদিন বালা যখন অফিসে ছিল তখন বৈশালী দেখে দীপার বয়ফ্রেন্ড লুকিয়ে দেখা করতে এসছে, কিন্তু সে বিষয়টা কাউকে জানায় না। বাচ্চা মেয়েটা বাবা মায়ের আড়ালে ভুল কাজ না করে বসে, তাই দীপাকে বোঝাতে গেলে সে উল্টে কথা শুনিয়ে দেয়। একদিন সন্ধ্যায় টিভিতে বৈশালীর পছন্দের গান শুনে সুর মেলালে হঠাৎ বালা চ্যানেল চেঞ্জ করে দেয়। সে যতবার বলে এটা কলেজ লাইফে শোনা তার পছন্দের গান, কিন্তু বালা কিছুতেই শোনে না। ওর মুখে একটা অদ্ভুত তিক্ততার সাথে কঠোর চাহনি লক্ষ্য করা যায়। পরের দিন বাড়িতে কাজের মেয়ে গৌরী আসলে কাজ শেষ করার পর তাকে কর্নেলের ফ্ল্যাটে যেতে বললে সে কিছুতেই রাজি হয় না, কেঁদে বলে আমি যাব না। আগের দিন আঙ্কেল তাকে অশ্লীল ম্যাগাজিন দেখিয়ে খারাপ প্রস্তাব দিয়েছিল। বাচ্চা মেয়েটার মুখে এমন কথা শুনে বৈশালী অবাক হয়ে যায়। কিভাবে সমাজের মধ্যে ভদ্র মুখোশ পড়া শয়তানগুলো তাদের মাঝেই রয়েছে। এর মাঝে একদিন বৈশালী জানায় সে বাইরে কাজ করতে চায়। সে যথেষ্ট শিক্ষিত, তাই যে কোনো কাজ সে পেয়ে যাবে। বালা কাজে যাওয়ার পর সে একাকিত্ব ফিল করে। যদি সে কাজ করে তাহলে আর্থিকভাবেও দুজনের সাহায্য হয়ে যাবে। সেক্ষেত্রে বাচ্চা হওয়ার পর না হয় সে কাজ ছেড়েও দেবে। কিন্তু এই কথা শোনা মাত্রই বালা অসম্মতি জানায়। সে চায় না বৈশালী বাইরে কাজ করুক। বেলায় কর্নেল বৈশালীকে গৌরী না আসার কারণ জিজ্ঞেস করে কটূক্তি করলে বৈশালী মুখের উপর বলে যে আপনার বয়স হয়েছে, অন্তত কাকে কি বলতে হয় সেটুকু জ্ঞান থাকা উচিত। গৌরী তো আপনার জন্যই আসছে না, যদি এরপর আপনি কিছু করেন তাহলে আন্টিকে আমি জানিয়ে দেব। কর্নেল এই কথায় অপ্রস্তুত হয়ে পড়লে কিছুই না বলে চলে যায়। বেলায় ফ্ল্যাটে দীপার সাথে ছেলেটা দেখা করতে আসলে দীপা ওকে বৈশালীর ব্যাপারে সতর্ক করে, কারণ দিদি দেখে ফেললে সবাইকে জানিয়ে দেবে। এই কথায় সে বলে দিদিকে নিয়ে ভাবতে হবে না, আমি দেখছি। ফেরার সময় ছেলেটার হঠাৎ কল্যাণীর সাথে দেখা হয়ে যাওয়ায় সে কার সাথে দেখা করতে এসে জিজ্ঞেস করলে ছেলেটা বলে আমি বৈশালীর ক্লোজ ফ্রেন্ড, ওর সাথেই দেখা করতে এসেছিলাম। এর মাঝে একদিন বৈশালীর শরীর খারাপের জন্য বালার সাথে ডাক্তারের কাছে আসলে জানায় সে প্রেগনেন্ট। বালা তখনই সন্দেহের চোটে লুকিয়ে মাস গুনতে শুরু করে। অন্যদিকে দীপার বয়ফ্রেন্ড যতবার ফ্ল্যাটে আসতো ততবার গার্ডকে বলতো আমি বৈশালীর সাথে দেখা করতে এসেছি।
সাথে কিছু বকশিস দিয়ে কথাটা গোপনে রাখতে বলে রেজিস্টার খাতায় তার নাম লিখতে মানা করে। বালার মধ্যে সন্দেহ তো ছিলই, সাথে কল্যাণী আর দীপার বয়ফ্রেন্ডের উটকো কাণ্ডের জন্য গোটা অ্যাপার্টমেন্টে ছড়িয়ে পড়ল স্বামীর আড়ালে বৈশালীর অন্য কারোর সঙ্গে অবৈধ সম্পর্ক চলছে। এমনিতেই মিথ্যে খবর ছড়ায় বেশি, আর এটার ক্ষেত্রেও ব্যতিক্রম রইল না। সেদিন হঠাৎ করে বালা জিজ্ঞেস করে, আচ্ছা বৈশালী, তুমি তো প্রেমিকার নামটা বললে না, এমন হবে না তো যে ওর নামেই আমাদের সন্তানের নাম রাখলে? কথাগুলো বৈশালীর বুকে তীক্ষ্ণ ফলার মতো গিয়ে লাগে। সে বুঝতে পারে ভালো মনে বলা কথাগুলো বড় বিপদ ডেকে এনেছে। অফিস যাওয়ার সময় কর্নেল তার প্রতিশোধ নেওয়ার জন্য বালাকে জানায়, তোমার বউয়ের সাথে প্রতিদিন একটা ছেলে দেখা করতে আসে। একবার ওকে বাবার মতো বুঝিয়েছিলাম, কিন্তু শুনল না, উল্টে আমায় অপমান করে তাড়িয়ে দিল। সম্পর্কে তুমি আমার ছেলের মতো, তাই বললাম পারলে একটু সতর্ক থেকো। কথা শুনে বেরোনোর সময় গার্ডকে জিজ্ঞেস করলো, আচ্ছা আমি না থাকলে কেউ কি আসে আমার ফ্ল্যাটে? গার্ড ঘাড় নেড়ে ওই একই কথা বলল। কথাগুলো বালার মাথায় চেপে বসলে একদিন অফিসের নাম্বার থেকে ভিকি ফোন করলো বৈশালীকে। বালা দেখতে চায় তার অগোচরে স্ত্রী অচেনা ফোন কলে কেমন আচরণ করে, কিন্তু সে অবান্তর কথা শুনে ফোন রেখে দিলে ভিকি বলে হয়তো সে বুঝে গেছে এটা অন্য কারোর ফোন, কিন্তু এটা দিয়ে সবকিছুর বিচার হয় না। সেদিন রাতে বাড়ি এসে বালা জানায় তার মনটা কিছুদিন থেকে অস্থির লাগছে। বৈশালী তার এই কথা সম্মতি দিয়ে বলে তারও অ্যাপার্টমেন্টের বাকি লোকদের পছন্দ নয়, এবং এই কদিন হলো তার কাছে অচেনা কারোর ফোনও আসছে। বালা ব্যঙ্গ করে বলে, দেখো তোমার পুরনো প্রেমিক কিনা? বৈশালী জোর গলায় বলে, না সে নয়। ব্যাস, এইটা শুনতেই বালা চেপে বসল। তার মানে তুমি ওকে এখনো মনে রেখেছো, তাই তো? বালার তির্যক মন্তব্যে বৈশালীর পাল্টা জবাব আগুনে ঘি ঢালার কাজ করলো। সে বলে, অন্যজনের সাথে সম্পর্ক রাখছো সেগুলো কিছু নয়, আর আমি জিজ্ঞেস করলেই সব দোষ। বৈশালী এই কথার কোনো যুক্তি খুঁজে না পেলে বালা ওকে কল্যাণীর সামনে ছেলেটার ব্যাপারে জিজ্ঞেস করায়। সে বলে, হ্যাঁ কথা সত্যি, কারণ ছেলেটাকে সে বৈশালীর সাথেও দেখেছে। বৈশালী এই কথা শুনে অবাক হয়ে যায়। কষ্টে একটা কথা না বলে সোজা অসম্মানিত হয়ে ঘরে ঢুকে যায়। কল্যাণীর স্বামী তাকে এমন মিথ্যে বলার কারণ জিজ্ঞেস করায় বলল, ওই ফ্ল্যাট আমার মেয়ের পাওয়ার কথা, সে চিন্তা করেই গুটি সাজিয়েছি। ওরা যত তাড়াতাড়ি এখান থেকে যাবে আমাদেরই ভালো। বালা অবশ্য এখানেই থামল না। কর্নেলকে ফোন করে বৈশালীর ব্যাপারে জিজ্ঞেস করলে প্রতিহিংসার বশবর্তী হয়ে সেও একই কথা বলে। বৈশালী সবার মিথ্যে কথা শুনে অবাক হয়ে যায়। সারা জীবন যার চরিত্রে এতটুকু দাগ ছিল না, তাকে বিয়ের পর এমন কথা শুনতে হচ্ছে দেখে সে মৃত্যুকে শ্রেয় মনে করে। তখনই ভিকি ফোন করে মুম্বাই যাওয়ার ফ্লাইটের কথা মনে করিয়ে দিলে বালা বেরিয়ে যায় কোম্পানির মিটিংয়ের জন্য। কিন্তু মিটিং চলাকালীন মনের মধ্যে সে একই সন্দেহ চলতে থাকে, সেকেন্ড হ্যান্ড বউ। এদিকে একটা গোটা দিন ডিপ্রেশনে কাটানোর পর বৈশালীর সিদ্ধান্ত নেয় নিজেকে শেষ করে দেওয়ার, তাই মৃত্যুর আগে একটা নোট লেখে। কিন্তু বালা সেদিন হঠাৎ ফিরে আসে। ওর মাথার মধ্যে কিছু একটা চলছে। নজর যায় বৈশালীর লেখা নোটের দিকে। মনটা চঞ্চল হয়ে উঠতেই বৈশালী উঠে বসল। সে মিথ্যে অপবাদ নিয়ে যদি মারাই যেত তাহলে তাদের অপবাদ সত্যি হয়ে যেত। চরিত্রের দাগ নিয়ে তাদের সম্পর্ক এইভাবে শেষ করলে তো চলে না, বরং সে বালার বিশ্বাস অর্জন করেই ছাড়বে। বালাও নিজের দোষ বুঝতে পেরে তাকে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রতিশ্রুতি দেয়। বালা মুড ফ্রেশ করার জন্য আজ নিজের হাতে কফি বানিয়ে আনল। বলে, আমি কাল সেমিনারে গিয়ে দেখি একজন ঠিক আমার মতো ঘড়ি পড়েছে, একই কোম্পানির একই ডিজাইন। এইটা দেখার পর আমি রাগে ঘড়ি চেঞ্জ করে নিয়েছি। এবার ভাবো অন্য একজন আমার মতো সেম ঘড়ি পড়েছে বলে বিরক্ত লাগলো, আর সেইখানে তোমার মনে হয় কি করে যে আমি এমন একটা মেয়ের সাথে সংসার করব যে অন্যের ছিল, অন্য একটা ছেলে তাকে ভালোবাসত। সেদিন আমার যে প্রেমের কথা তোমায় বলেছিলাম সেটা সম্পূর্ণ মিথ্যে, সবটাই ছিল তোমার থেকে কথা বের করার প্ল্যান। বিজনেস করতে গিয়ে যে মানুষটা হারেনি সে নিজের লাইফে হেরে যাবে এমনটা তো হয় না, তাই আমি প্ল্যানিংয়ে একটু চেঞ্জ করলাম। কিছুই না, জাস্ট তোমার কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। আশা করছি তুমি কিছু মনে করবে না। বালার এই পাশবিক রূপ দেখে বৈশালীর চোখ থেকে জল বেরিয়ে আসে। অলরেডি অর্ধেক কফি সে খেয়ে ফেলেছে, শরীরটা হালকা লাগছে। একটা সময় ওষুধের এফেক্ট শুরু হলে বালা ওকে এনে বাথটাবে ডুবিয়ে ঘটনাকে খুন থেকে সরিয়ে এক অন্য রূপ দেয়। এরপর সমস্ত জায়গা থেকে ফিঙ্গারপ্রিন্ট মুছে বৈশালীর লেখা নোট ও কাপড়ে ঢুকিয়ে বলে, অগ্নি আমাদের বিয়ের সাক্ষী হলে তোমার মৃত্যুর সাক্ষী থাকবে জল। এরপরেই সে মুম্বাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে যায় এবং এর পরের ঘটনা তো সবারই জানা। এতক্ষণ বাসুকে আসল ঘটনার ভিশন দেখানোর পর বৈশালীর আত্মা দিব্যার শরীর ছেড়ে দেয়। বাসু সম্পূর্ণ ঘটনা জানার পর স্তব্ধ হয়ে পড়ে, তার চোখে এখন প্রতিহিংসার আগুন। পরের দিন গিয়ে সোজা চার্জ করলো বালাকে। কথার মাঝে এসে মৃত্যুর রাতের ঘটনার ক্লু দিতে লাগলো।
যা শুনে বালা অবাক হলেও সহজে বহিঃপ্রকাশ করে না। যাওয়ার আগে বলল যদি বৈশালী আজ বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই ওর সন্তানের নাম বাসু রাখত না। কথাটা শুনতেই বালা বুঝে যায় বৈশালীর প্রেমিক আর অন্য কেউ নয়, স্বয়ং বাসু, আর এই জন্যই সে কেসটার পিছনে এতদিন পড়ে আছে। সেদিন দীপা যখন ফ্ল্যাটে একা ছিল তখন বৈশালীর আত্মা ওকে হন্ট করে, কিন্তু ওকে প্রাণে না মারলেও ভয় দেখিয়ে ছেড়ে দেয়। দীপা চাইলেও চিৎকার করতে পারে না, যেন ওর গলা কেউ টিপে রেখেছিল। সৌভাগ্যবশত এর কিছুক্ষণ আগে বাসু ওকে জেরা করতে এসেছিল, তাই বাসুই ওকে হসপিটালে অ্যাডমিট করে। সেই রাতে দিব্যার উপর পুনরায় বৈশালীর আত্মা ভর করলে বাসু জিজ্ঞেস করে সে দীপার সাথে যা করলো সেটা কি ঠিক? মেয়েটা তো পাগল হয়ে গেছে। বৈশালী বলে দীপার সাথে যা হয়েছে সেটা মৃত্যুর থেকে ভালো, ও এটা ডিজার্ভ করে, এখন বাকিদের পালা। বাসু বলে সবকিছুর জন্য তো বালা দোষী, তাহলে তুমি ওকে মারোনি কেন? সে বলে অপেক্ষা করো, এর উত্তর তুমি সঠিক সময় পাবে। এদিকে বাসু মাথায় চড়ে বসছে দেখে বালা বিষয়টা ভিকিকে জানায়। সে বলে পুলিশের কাজ সন্দেহ করা, সে তার ডিউটি করছে, কিন্তু তুই এমন করছিস যেন বৈশালীকে তুই খুন করেছিস। তখন নিরুপায় হয়ে বালা তাকে পুরো ঘটনা জানিয়ে দেয়। যাওয়ার পথে তারা পেট্রোল পাম্পে থামলে ভিকি বাসু আর দিব্যাকে গাড়িতে একসাথে দেখে বালাকে প্রস্তাব দেয় তুই ওর বাবাকে মুম্বাই নিয়ে চলে যা, তারপর দিব্যাকে বিয়ের প্রস্তাব দে, এতে তুই মোরাল সাপোর্ট পাবি, সাথে সেফ থাকবি। ভিকি ওকে ড্রপ করে বাড়ির দিকে রওনা দিলে বৈশালী ওকে গাড়িতে হর্ন করে, আর একটা সময় সামনের কাঁচ ঢেকে যাওয়ায় ভিকির গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তবে আহত হয়ে ভাগ্যক্রমে বেঁচে বাড়ি ফিরে আসে। এদিকে বালা বৈশালীর বাবার সাথে দেখা করে তার প্রস্তাব দিয়ে বসে, আর সাথে ওনাকে দিয়েই বাসুর বিপক্ষে কেস করায় যে নেল্লোরের কলেজ টাইমে তার এবং বৈশালীর প্রেম ছিল, যেটা পূর্ণতা না পাওয়ায় সে বালাকে এখন মিথ্যে খুনের দায়ে ফাঁসাতে চাইছে। তাই এখন তিনি চান বৈশালীর কেস যেন বাসু হ্যান্ডেল না করে। এইখানে প্রশাসনের কিছু করার ছিল না, কারণ বাসু এখনো পর্যন্ত কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি, তাই ওকে কেস থেকে সরিয়ে দেওয়া হয়। এদিকে প্ল্যান কাজ করেছে দেখে রাতে বালা আর ভিকি ড্রিঙ্কস পার্টি করে, কিন্তু ভিকি পড়েছে চিন্তায়। সে প্রতিটা জায়গায় বৈশালীকে দেখতে পাচ্ছে। সবথেকে বড় কথা, বৈশালী এখন বদলা নিচ্ছে, যার কারণে বালার যত পরিচিত লোক আছে তারা একে একে মারা পড়ছে। হয়তো সেও বালাকে মেরে ফেলবে, না হলে দিব্যা পরবর্তীকালে সত্যিটা বলে দেওয়ার সম্ভাবনা তো রয়েই যাচ্ছে। আর ভিকির সাথে যা ঘটছে এই ভয় ও নিজেই যদি সত্যিটা বলে দেয়। এই নিয়ে দুজনের মধ্যে বচসা হলে বালা হঠাৎ ভিকির খুন করে। এরপর বালা আর একটু সময় নষ্ট করল না, সোজা দিব্যাকে অপহরণ করে বাসুকে নিজের বলা জায়গায় আসতে বলে। ফলে বাসুর কাছে কোনো উপায় না থাকায় তাকে বাঁচাতে আসলে পিছন থেকে বালা বাসুকে মেরে অজ্ঞান করে দেয়। বেশ কিছু সময় পর যখন জ্ঞান ফিরল, দেখে দিব্যার সাথে তাকেও বন্দি বানিয়ে রাখা হয়েছে। দিব্যা চাইলেও পালাতে পারবে না, কারণ ওর জামার সাথে পিঠের দিকে পুরো অংশ আঠা দিয়ে আটকে রেখেছে। আর বাসু, সে এখন হ্যান্ডকাফ খুলে ওকে বাঁচানোর অবস্থায় নেই। বাসু বলে সে নিজে না পারলেও বৈশালী তাকে ছাড়বে না। এই কথা শুনে বালা ব্যঙ্গ করে বলে এখন বৈশালী কোথায়, বক্সের মধ্যে লুকিয়ে নাকি এই ডেস্কের তলায়। এই বলে বিভিন্ন জিনিস এলোমেলোভাবে ফেলতে শুরু করলে সে অজান্তেই জলের বোতলটা ফেলে দেয়। বদলার জন্য বাসুর সামনে বালা দিব্যাকে নির্যাতন করার চেষ্টা করলে বাসু আচমকা হ্যান্ডকাফ ভেঙে বালাকে প্রতিহত করে। তার এমন আচমকা অ্যাটাকে বালা কিছু না বুঝে লোহার রড বাসুর পেটে ঢুকিয়ে দেয়, কিন্তু আশ্চর্য রকমভাবে তার কিছুই হয় না, কারণ এই মুহূর্তে বাসু একা নয়, বরং ওর মধ্যে রয়েছে বৈশালীর আত্মা। তখন জলের বোতল ফেলে দেওয়ার কারণে সেই জলকে মিডিয়াম বানিয়ে বৈশালীর আত্মা বাসুর উপর ভর করে, এবং এই কারণেই সে লোহার হ্যান্ডকাপ ভেঙে বেরিয়ে আসতে পেরেছিল। সে বালাকে ভয়ানক পিটিয়ে আধমরা করে ফেলে, কিন্তু বৈশালী বালাকে প্রাণে মারে না, তাকে ঠিক তেমনভাবে টেনে নিয়ে যায় পুলিশের কাছে যেমনভাবে সে বৈশালীকে মৃত্যুর আগে নিয়ে গেছিল। পরের দিন সকালে পুলিশ প্রশাসনের তরফ থেকে প্রেস কনফারেন্স ডাকা হলে সকলের সামনে বালা স্বীকার করে যে বিনা কারণে সন্দেহের বশে এবং অ্যাপার্টমেন্টের বাকি লোকদের কথা শুনে সত্যতার বিচার না করে সে নিজের স্ত্রীকে খুন করেছে। ঘটনার রহস্য এতদিন পর সকলের সামনে উন্মোচিত হলে যখন সবাই ভাবতে থাকে যে আজ বৈশালী ন্যায় বিচার পেয়েছে, আর ঠিক এইখানেই আসে একটা বড় টুইস্ট। বাসু লক্ষ্য করে দোষ স্বীকার করার পর বালা বাম হাতে গ্লাস নিয়ে জল পান করছে, যেখানে সে ছিল ডান হাতি। পুলিশের সাথে যাওয়ার আগে রক্তবর্ণ চোখে এসে বাসুর দিকে তাকালে ওর বুঝতে অবকাশ থাকে না যে এতক্ষণ যা কিছু বালা স্বীকার করেছে সেটা সে নিজে নয়, বরং বৈশালী তাকে দিয়ে করিয়েছে। কারণ বৈশালী চাইলেই ওকে মেরে ফেলতে পারত, কিন্তু এতে তার চরিত্রের উপর লাগানো অপবাদ কখনোই মুছে যেত না।
ঠিক যেমনভাবে সীতা নিজের সতীত্ব প্রমাণ করার জন্য অগ্নি পরীক্ষা দিয়েছিল, ঠিক তেমনভাবেই বৈশালীর আত্মা এতদিন নিজের অগ্নি পরীক্ষা দিচ্ছিল। বালাকে ধরে থানায় নিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা বাচ্চা মেয়ে লাল ছাতা নিয়ে বাসুর পথ আটকে দাঁড়ায়। বাচ্চাটার হাবভাব ঠিক যেন বৈশালীর মতো। বাসু এক অদ্ভুত দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। বাচ্চাটা ওকে ধন্যবাদ জানিয়ে হঠাৎ ভিড়ের মধ্যে হারিয়ে গেল। তাহলে এটাই কি বৈশালীর শেষ বিদায়? আর অন্যদিকে বালাকে নিয়ে যাওয়ার পথে গাড়িতে বাজ পড়ে সবাই দুর্ঘটনায় মারা পড়ে। বৈশালী তার বদলা নিয়েছে। এই মুভির গল্প দেখে একটাই কথা বলবো, যেখানে সন্দেহ সেখানে শান্তি নেই, অভিযোগ জমে, দূরত্ব হয় অন্তহীন, আর শেষে পড়ে থাকে কেবল আফসোস। তোমাদের যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে সাজেস্ট করব একই ডাইরেক্টরের আরেকটি ইউনিক মুভি দেখতে, যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।